সর্বোপরি একটা কথা আপনাকে মানতেই হবে, মহারাজা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কি ভাবলেন বা বাকিরা কি ভাবলেন তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হলো আপনি ঠিক তা প্রমাণ করা। কিন্তু নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে যদি বারবার অপমানিত হই, সেটা তো আমি আর সহ্য করতে পারছি না কবি শ্রেষ্ঠ। আপনি যা বললেন সে কথা সত্য। বারবার অপমানিত হলে আপনার মতন অনেকেরই মনে হবে, এখান থেকে চলে যাবার মনোবৃত্তি জেগে উঠবে। ঠিক আছে, আমি মহারাজের সাথে কথা বলব, ভবিষ্যতে যাতে আপনি আর কোনো অপমানিত না হন সেই চেষ্টা আমি করব। কিন্তু আপনি কথা দিন, নিজেকে নির্ভুল প্রমাণ না করে আপনি এখান থেকে চলে যাবেন না, যাতে আর কেউ না বলতে পারে আপনি এখান থেকে পালিয়ে গেছেন। জ্যোতিষগুরু, কথা দিন। আপনি যাই বলুন প্রধানমন্ত্রী মশাই, আমি কিন্তু সম্পূর্ণরূপে এর মধ্যে একটা ধূর্ততার আভাস পাচ্ছি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কোথাও কোনো রকম রাজনৈতিক লাভ দেখতে পাচ্ছি না। একজন ভারতীয় রাজকন্যাকে বিবাহ করলে সিংহলের কি অভূতপূর্ব মঙ্গল হবে তা আমার ধারণার বাইরে। ব্যাপারটা ওইভাবে ভেবো না, উল্টো দিক দিয়ে ভাবার চেষ্টা করো। উল্টো দিক দিয়ে ভাববো? অর্থাৎ? অর্থাৎ ভাবো, এই বিবাহ হলে কি লাভ হবে না হবে সেটা নয়, এই বিবাহ না হলে কি ক্ষতি হবে সেটা ভাবো। কিন্তু সমস্যা এখন অনেক গভীর। মহারাজ নিজে না জেনে কদম্বরাজের তত্ত্ব গ্রহণ করেছেন, অর্থাৎ ওই সম্বন্ধ উনি গ্রহণ করেছেন। আমরা সকলেই জানি যে বিবাহের সম্বন্ধ একবার গ্রহণ করা মানে সেই বিবাহযোগ্যা নারীকে বাগদান করা। বাগদান করার পর সেই বিবাহযোগ্যা নারীকে যদি কেউ বিবাহ করতে অসম্মত হয়, তাহলে সেই বাগদত্তা নারীর আর কখনো বিবাহ হয় না। কিন্তু মহারাজ তো স্বেচ্ছাই বাগদান করেননি। তাতে কি হয়েছে? ঘটনাক্রমে সেই ভারতবর্ষীয় কন্যা সিংহল রাজের বাগদত্তা। এখন যদি এই বিবাহ না হয়, তবে তবে সেই রাজকন্যা ও তার পরিবারবর্গের কাছে কি ভীষণ মর্যাদা হানিকর একটা ঘটনা ঘটবে তা আন্দাজ করতে পারছো? আর এই অপমান সেই কন্যার পিতা কোনোদিন মেনে নেবে না। কিন্তু এ তো দুর্ঘটনা। সেই দুর্ঘটনা কি কদম্বরাজ মেনে নেবে? কদম্ব এক শক্তিশালী রাজ্য, এই অপমানে কি কদম্বরাজ চুপ করে বসে থাকবেন? বরং বরং তিনি সিংহলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এবং তার কন্যার প্রতি এই অপমানের প্রতিশোধ নেবেন। যুদ্ধ ছাড়া আর কি কোনো উপায় নেই? কদম্বরাজকে কোনো রকমে বুঝিয়ে। আমার এত বছরের রাজনৈতিক জীবনে আমি তো অন্তত কখনো শুনিনি যে কোনো রাজাকে স্তোক বাক্য দিয়ে ভুলিয়ে রাখা যায়। আর সেই রাজার রাজ্য যদি শক্তিশালী রাজ্য হয়, তাহলে কোনো অপেক্ষাকৃত দুর্বল রাজ্যের এহেন স্পর্ধা মেনে নেওয়া সত্যি আমার জানা নেই। এমন হয় কি না, প্রতিশোধ গ্রহণের জন্য যুদ্ধ না করে তারা আর কি করতে পারে? সেক্ষেত্রে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। ধীরে ধীরে জয়দ্রথ, উত্তেজনা বা অধৈর্যের বশে আমাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা সিংহলের ক্ষতি করতে পারে। এই সমস্যার সমাধান করতে হবে বলে নয়, কৌশলে। মা, মহারাজের দ্বিতীয় সন্তান কেন প্রয়োজন? আসলে মহারাজের পুত্র সন্তান নেই তো, তাই। পুত্র সন্তান না হলে কি হয়েছে? পুত্র সন্তান না থাকলে রাজা হবে কে?
এই যেমন ধরো, মহারাজের পিতা ছিলেন সিংহলের রাজা, তারপর তার পুত্র অর্থাৎ মহারাজ হয়েছেন রাজা, এরপর মহারাজের পুত্র রাজা হওয়ার কথা, কিন্তু মহারাজের তো পুত্র সন্তান নেই। কেন? পুত্র সন্তান নেই কেন? কারণ ঈশ্বর মহারাজকে পুত্র সন্তান দেননি। তিনি মহারাজ আর রানীমার জন্য খনাকে পাঠিয়েছেন, ঠিক যেমন তোমার বাবা আর আমার জন্য তোমাকে পাঠিয়েছেন। কিন্তু খনা তো কন্যা সন্তান, কন্যা সন্তান কি রাজা হতে পারে? তাই জন্য মহারাজের একটা পুত্র সন্তানের প্রয়োজন। ঈশ্বর যদি মহারাজকে পুত্র সন্তান না দেয় তাহলে কি হবে? ছি মিহির, এসব কি বলছো? এসব অলক্ষণে কথা বলতে আছে? দেখো, মহারাজ হচ্ছেন একজন সদাশয় পুণ্যবান ব্যক্তি, ঈশ্বর নিশ্চয়ই তার কোলে পুত্র সন্তান দেবেন। যাই হোক, তুমি এখন এসব বুঝবে না, তুমি তো অনেক ছোট, আগে বড় হও তারপর বুঝবে। আর শোনো বাবা, এসব কথা কিন্তু তুমি এখন কারোর সাথে আলোচনা করবে না, কেমন? কিন্তু মা, রাজকুমারীর তো মন খারাপ, আর ওর মন খারাপ হলে আমারও খুব দুঃখ হয়। আর এক বন্ধুর মন খারাপ হলে আরেক বন্ধুর উচিত তার মন ভালো করা। তাই আমি রাজকুমারীর মন ভালো করতে রাজপ্রাসাদে যাব। প্রাসাদে যাবে? আমারও তো উচিত একবার প্রাসাদে যাওয়া। এত রকম সমস্যা চলছে, রানীমা নিশ্চয়ই খুব দুঃখে আছেন। আমার উচিত একবার সেখানে গিয়ে রানীমার সঙ্গে দেখা করা। যুদ্ধতে কি হয়? যুদ্ধের সময় দুটো দলের মধ্যে লড়াই হয়। দুটো দলের সৈন্যরাই নিজেদের মধ্যে লড়াই করে। তারপর যে দল জয়ী হয় তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। এই লড়াই করার সময় তো সৈন্যরা আহতও হতে পারে। আহত কি? যুদ্ধের সময় কত সৈন্য মারা যায় জানো? একটা যুদ্ধ মানে দু দলেরই প্রচুর সৈন্য আহত ও নিহত হওয়া। না না, এত মানুষ মারা যাবে? তাহলে সিংহলে যদি যুদ্ধ হয় তো অনেক মানুষ মারা যাবে। হ্যাঁ খনা, যুদ্ধের ফলাফল সম্পর্কে আগে থেকে কিছুই বলা যায় না, কিন্তু এটুকু বলা যায় যে প্রচুর মানুষের মৃত্যু ঘটবে। তাহলে এখন যদি যুদ্ধ হয় তো অনেক মানুষ মারা যাবে, আর তার জন্য আমার মাকে দায়ী করা হবে, আর মা তো খুব দুঃখ পাবে। সুতরাং যে যুদ্ধের অর্থ হলো শুধুই মানুষের মৃত্যু আর আমার মায়ের দুঃখ, সেই যুদ্ধ কখনো কোনো সমাধানের উপায় হতে পারে না জয়ম। আচ্ছা জয়ম, বাবাকে দ্বিতীয় বিবাহ থেকে উদ্ধারের জন্য যুদ্ধের প্রয়োজন কেন? আজ আর আমার কোনো আক্ষেপ নেই মহারাজ। যে নারীর স্বামী তার দ্বিতীয় বিবাহের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে, যে নারীর স্বামী এত বিশ্বস্ত হয়, তার চেয়ে বড় সৌভাগ্যবতী আর কে হতে পারে? আপনার দ্বিতীয় বিবাহ নিয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম মহারাজ, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি। কিন্তু ঐশিকা, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আমি জানি মহারাজ, আপনার হৃদয় জুড়ে শুধুমাত্র আমি একাই রয়েছি,
সেই প্রথম দিন থেকে আমাদের ভালোবাসা। কিন্তু মহারাজ, সিংহলের প্রয়োজনে, তার উত্তরাধিকারীর প্রয়োজনে যদি আপনাকে দ্বিতীয়বার বিবাহ করতেও হয়, আমি আর দুঃখ পাবো না। না ঐশিকা, আমি খনাকে কথা দিয়েছি, আর একজন ক্ষত্রিয় কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করে না। না মহারাজ, খনা তো ছেলে মানুষ, ওর কথা ভেবে আপনি সিংহলের কোনো ক্ষতি করবেন না। আপনি যদি পুনর্বিবাহ করেনও, আমি আর দুঃখ পাবো না। না ঐশিকা, পুনর্বিবাহ ছাড়া আর কোনো উপায় আছে কিনা সেটা আমরা বিবেচনা করে দেখছি। নিশ্চয়ই কোনো একটা রাস্তা বেরোবে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পলায়নের মনোবৃত্তি আমার নেই, সেটা তো চোরের স্বভাব। কবি কালিদাস ঠিকই বলেছেন, পালানো যাবে না। আমি জানি আমার গণনা নির্ভুল। যদি এখান থেকে চলে যাই, এটাই প্রমাণিত হবে যে আমি হেরে গেছি, পরাস্ত হয়ে গেছি। তাই প্রণাম মহারাজ। আপনার কাছে একটি বিষয় অনুমতি নিতে এলাম। অনুমতি? আবার কোন বিষয়ে অনুমতির প্রয়োজন আপনার? নবরত্ন সভার থেকে যখন পদত্যাগ করেছিলেন তখন তো অনুমতি নেননি। ক্ষমা করবেন মহারাজ, পরিবেশ পরিস্থিতির চাপেই আমি সে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বর্তমানে সম্পূর্ণ ভিন্ন কারণেই আপনার অনুমতি প্রয়োজন। বলুন। মহারাজ, দাক্ষিণাত্যে আপনার বিরুদ্ধে শক্তি বৃদ্ধি এবং সিংহলের মহারাজের বিবাহ সংক্রান্ত সর্বশেষ সংবাদ না পাওয়া পর্যন্ত আমি এখানেই থেকে যেতে চাই। এর জন্য অনুমতি নিতে হবে আপনাকে? আমি নিরুপায় মহারাজ, বললাম তো, পরিস্থিতির কারণে অনুমতি প্রয়োজন। বরাহদেব, আপনার সাথে আমার কোনো একটি বিষয়ে মতের পার্থক্য হলেও আপনি তো এটা ভালো করে জানেন যে আমি মানুষের সম্মান করতে জানি, তাই আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত সঠিক খবর আসছে না, আপনি এখানেই থাকতে পারেন। যদিও আমি আপনার অদ্ভুত আত্মবিশ্বাস থেকে অবাক হয়ে যাচ্ছি, তবু আপনি এখানে থাকতে পারেন। অনেক ভেবে চিন্তে পরিকল্পনা করেছিলে, কি ফল হলো? দেখো মহানামা, শোনো, একটা কথা বলবো। তুমি নিজেকে খুব বুদ্ধিমতী মনে করো, তাই না? তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, এমন কোনো কাজ করো না যার জন্যে পরাজয় নেমে আসে। তুমি কি বোঝো না, নাকি বুঝতে চাও না? তোমার কাজকর্মের জন্য তুমি আজ অনেকের কাছে কতটা অপ্রিয় হয়ে গেছো। মহানামা তুমি চুপ করো। কেন করো চুপ? কেন চুপ করব? সমাজনীতি, রাজনীতি, সব বিষয়ে তুমি অনেকের থেকে বেশি দক্ষ, তাই ভাবো। দিদি, তোমার এই অধিক আত্মবিশ্বাসের জন্য তুমি নিজেও ভাবনি কোনোদিন যে তোমারও পরাজয় হতে পারে। তোমার অস্ত্রগুলো আরো অনেক বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল, কিন্তু তুমি কি করলে? বৌরানীকে শায়েস্তা করার জন্য তুমি কি করলে?
তারই বিবাহ দিবসের দিন তুমি মহারাজের দ্বিতীয় বিবাহের সম্বন্ধ নিয়ে এলে। আর ওইটুকু একটা মেয়ে খনা কত সহজ সরল উপায়ে তোমার যাবতীয় পরিকল্পনার জাল কেটে বেরিয়ে গেল। তোমার লজ্জা হওয়া উচিত। ছি। আমি মানছি মহানামা, মানছি আমি একজন অবলা নারী। আমি প্রথাগত রাজনীতির শিক্ষা লাভ করিনি। পারিপার্শ্বিক পরিস্থিতি দীর্ঘদিন দেখে শুনে আমি রাজনীতির শিক্ষা লাভ করেছি। আর আমার তুলনায় তুমি কত বুদ্ধিমান, কত বুদ্ধিদীপ্ত, এত তীক্ষ্ণ বুদ্ধি তোমার যে তুমি উপতিষ্যকে হত্যা করার পরিকল্পনা করেছিলে তা আমাকে জানাওনি পর্যন্ত। তা হে সিংহলের বীর শ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত রাজকুমার, তোমার কাছেই আমার জিজ্ঞাসা, আমার মতো পরিস্থিতিতে যদি তুমি থাকতে তাহলে তুমি কি পথ গ্রহণ করতে আমাকে বলো। আমি সেই সমাধানের পথটাই গ্রহণ করতে চাই মহানা। সমাধান? সে তো খুব সহজ উপায়। বলো, আমি তো সেই সহজ উপায়টাই জানতে চাইছি তোমার কাছ থেকে। উপায়? সে সমাধান? হ্যাঁ, আমাকে বিষয়টা ভেবে দেখতে হবে, তারপর। তাহলে দেখেছো তো মহানামা, বিষয়টা ঠিক অতটাও সহজ নয়। যে কোনো পরিস্থিতিকে বাইরে থেকে দেখলে যতটা সহজ মনে হয়, আসলে পরিস্থিতিটা অন্যরকম। এখনো পর্যন্ত যা যা ঘটেছে তা দেখে হয়তো তোমার মনে হতে পারে যে আমি পরাজিত হয়েছি, কিন্তু না। তোমার জেনে রাখা ভালো মহানামা, আমি কিন্তু পরাজিত হইনি, বরং এখনো পর্যন্ত যা যা ঘটেছে তাতে বলা যেতে পারে আমি সফলই হয়েছি। তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি কি ভেবেছ ঐশিকা আর খনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য উপতিষ্য দ্বিতীয় বিবাহ করছে না, আর সে কারণে আমি পরাজিত হয়েছি? না মহানামা, তুমি হয়তো জানো কদম্ব রাজবংশের রাজকন্যাকে স্বয়ংবর সভায় উপস্থিত করার কথা ভাবা হয়েছিল। সেই সময় এহেন রূপবতী গুণবতী রাজকন্যাকে সিংহলের রাজবধূ করার জন্য আমি সম্বন্ধ পাঠিয়েছিলাম। তারপরেই কদম্বরাজ তত্ত্ব পাঠান। সেই তত্ত্ব গ্রহণের মাধ্যমে সিংহল রাজ উপতিষ্য এই বিবাহ প্রস্তাব গ্রহণ করেন।